ছোট্ট আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মৎস্যজীবী দলের বিপ্লবী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব উপস্থিত রয়েছেন। বিএনপি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান খান সোহেল, স্বেচ্ছাসেবক বিশেষ সম্পাদক বীর শরফত আলী শুভু, আব্দুল সালাম আজাদ অ্যাডভোকেট সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ এখানে মৎস্যজীবী দল বাদেও স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য এর আগেও অনেক হয়েছে। বিশেষ করে যারা এই মুহূর্তে করোনায় এবং অন্যান্য রোগে মারা গিয়েছেন, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, আমাদের প্রিয়জন, তাদের জন্য আমরা দোয়া এবং দলের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো দরকার এই করোনার মধ্যে সেগুলো করা হয়েছে। এখন আমাদের মূল কর্তব্য হচ্ছে এই যে নেতৃবৃন্দ আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, ঢাকা জেলার সাবেক সভাপতি বিএনপি ভাইস চেয়ারম্যান তারপরে আব্দুল আওয়াল খান, এরপরে শফিউল বাড়ি বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ভাই, মহানগরীর সাধারণ সম্পাদক উত্তরে, আরো অনেকে আমাদের কাছ থেকে চলে গেছে, বীর মোহাম্মদ কাশেমি, অনেক, এবং প্রতিদিনই কোথাও না কোথাও কেউ না কেউ মারা যাচ্ছে, করোনা থেকে বেশিরভাগ মারা যাচ্ছে। এখন এই সমস্ত নেতৃবৃন্দ তারা যে স্বপ্ন নিয়ে দল করেছেন, করে যাচ্ছিলেন, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। আমরা যারা এখন বেঁচে আছি, তাদেরকেই সেটি করতে হবে। এই প্রত্যয় এবং এই ব্রত বুকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। আমরা যদি সঠিকভাবে নিজেদের মধ্যে সমস্ত অনৈক্য ভুলে গিয়ে দলকে শক্তিশালী করা এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, এই দুটো কাজ আমাদের সামনে, আমরা যে যাই বলি, দুটো কাজ আমাদের সামনে। আমরা যদি গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে এর সাথে অনেক কাজ হবে। সুশাসন আসবে, ন্যায় বিচার আসবে, ক্রস ফায়ার বন্ধ হবে, গুম বন্ধ। তাই নয় কি, এই দায়িত্বটা আমাদের পালন করার জন্য প্রস্তুত হতে হবে। এবং এই দায়িত্ব পালন করতে গেলে আমরা এই যে মৃত মরহুম আমাদের ঘনিষ্ঠজনরা, তাদের স্বপ্ন বাস্তবায়ন। বন্ধুরা, আমরা কিন্তু এমন একটা অবিচারের রাজত্বে বাস করছি, ভয়ঙ্কর অবিচার। ন্যায় বিচার শুধু নিরুদ্দেশ নয়, ন্যায় বিচার অর্থ কি, এটা আগামী দিনের ছাত্ররা গবেষণা করানোর সুযোগ পাবে না। কারণ কর্তৃত্ববাদী শাসন, একদলীয় শাসন, অর্থাৎ সরকার থেকে যা বলা হবে সেভাবে ইতিহাস রচনা হবে, সেভাবেই গবেষণা হবে, সেভাবেই লেখাপড়া হবে। আমরা সরকারের বিধিনিষেধের মধ্যেও গবেষণা করে কিছু জানারও স্কোপ থাকবে না, এটাকেই বলে দুঃশাসন। আপনারা আজ থেকে দেখেছেন 21শে আগস্ট বোমা হামলা নিয়ে মিথ্যাচার, মানে অল্প স্বল্প না, কোরাস গাইছেন, গানে যেমন একসাথে কোরাস গায়, ঠিক এইভাবে কোরাস গাইছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী। আমরা প্রথম থেকেই দেখেছি এই 21শে আগস্ট বোমা হামলা নিয়ে বর্তমান সরকার, সেই সময় প্রধানমন্ত্রী, বিরোধী দলের তারা নেতা এবং বিরোধী দলে ছিল আওয়ামী লীগ, তখন থেকে কিন্তু একটা ডাইভার্ট করার, আসল ঘটনাটাকে ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি আপনাদেরকে, আপনারা জানেন, আমরা অনেকবারই বলেছি, তারপরে কালকে প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে আমাকে অনেকবারই চেষ্টা করা হয়েছে হত্যা করার, এবং 21শে আগস্ট হচ্ছে এটা একটা বিরাট পরিকল্পনা, ভয়ঙ্কর আক্রমণ। এর আগেও অনেকবার আক্রমণ করা হয়েছে, এটা হচ্ছে ভয়ঙ্কর আক্রমণ। এর কারণ আছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এর কারণ আছে। মানে উনি একটু আধ্যাত্মিক ভাবে বিষয়টা বলতে চাচ্ছেন যে মানে কারণ আছে, কারণ আছে নিশ্চয়ই। একটা তো হচ্ছে, আপনারা জানেন যে কারণ একটা তো আছেই, যেটা আমরা বলেছি
যে এলোপাথারি গ্রেনেড হামলা হচ্ছে, সরকার যদি করে, সরকার যদি শেখ হাসিনাকেই টার্গেট করে, তাহলে এলোপাথারি এত গ্রেনেড ফুটবে কেন? একবার টার্গেট করে প্রধান ব্যক্তিকেই তাহলে করতে পারত, তা তো হয়নি, এলোপাথারি হয়েছে। এবং উনি যদি প্রধান টার্গেট থাকেন, তাহলে উনি নির্বিঘ্নে গাড়িতে উঠে গেলেন ঠিক। যদি সরকারি জড়িত থাকে, সরকারের ক্ষেত্রে একটা পরিকল্পনা, একটা পরিকল্পিত ব্যাপার থাকতো সেই সময় বিএনপি সরকার, তাহলে তারা একজনকেই টার্গেট করে। এলোপাথারি চারিদিকে গ্রেড করছে, আর তারপরে উনি কিন্তু সেফ হয়ে গাড়িতে উঠে গেলেন। তো এই যে কারণ যে একটা আছে, এটা অন্যতম কারণ। তাকে বাঁচিয়ে একটা ঘটনা ঘটিয়ে বিএনপির সরকারকে ব্লেম দেওয়া, এটা আমরা বলেছি। অর্থাৎ এটা অত্যন্ত সুস্পষ্ট যে সরকার, বর্তমান সরকার, সেই সময়ের বিরোধী দল এই ব্লেম দেওয়ার জন্যই পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে। এবং কারণ হচ্ছে, কারণ একটাই, যে বিএনপির সরকারকে অভিযুক্ত করা, দেশে বিদেশে অভিযুক্ত করা। তো এটা যদি একটা নিরপেক্ষ বিচারের ব্যবস্থা সরকার করছে, আরো কিভাবে করা যায়, এটা বিরোধী দলের নেত্রী এবং সরকারের সাথে কথা। প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া, উনি বিচলিত হয়েছেন, দৌড়ে গেছেন, উনি সিএমএইচে গেছেন, আইবি রহমান এবং আরো যারা ওখানে অসুস্থ ছিলেন তাদেরকে উনি দেখতে গেছেন, উনি দৌড়ে এসছেন সুধা ভবনে, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দিল না? আপনার ছাত্রলীগ, আপনার যুবলীগ, এমনকি শুধু ঢুকতে দেয়নি, প্রধানমন্ত্রী তার সিকিউরিটির উপর আক্রমণ করেছে। এই কারণগুলো কি? প্রধানমন্ত্রী, বর্তমানের প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, যে এই কারণগুলো আপনারা এইটা করতে দেননি কেন? বিদেশ থেকে তদন্ত করার জন্য টিমও নিয়ে আসা হয়েছে, কিন্তু তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সহযোগিতা করে। এর আগে তো অনেক ঘটনা আছে, অনেক কারণ, যে কারণগুলো উনি কারণটা বলছেন এক ধরনের, কিন্তু আপনার পরিবেশ এবং প্রতিবেশ ওখানে যেটা দেখা যায়, তাতে তো কারণগুলো একবারে সুস্পষ্ট, যে বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে যে করেছে, তার একটা প্রমাণ তারা আকস্মিকভাবে মুক্তাঙ্গন থেকে নিয়ে গেলেন তাদের দলীয় কার্যালয়ের সামনে। এটা তো একটা বড় কারণ। মুক্তাঙ্গনে আপনারা পুলিশকে চিঠি দিয়েছেন, পুলিশ ওখানে নিরাপত্তার ব্যবস্থা করছেন, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। তখন একটা অভিযোগ হতে পারে, আমরা পুলিশকে জানিয়েছি। আর আপনারা আকস্মিকভাবে আবার সেখানে নিয়ে চলে গেলেন। পুলিশ একটা ডিপ্লয়মেন্ট করতে, একটা বড় সমাবেশকে ডিপ্লয়মেন্ট করতে তার তো একটা সময়ও লাগে। আপনারা হঠাৎ করে সেখানে নিয়ে চলে গেলেন পুলিশকে অবহিত না করে। এটাও তো কারণটা স্পষ্ট হয়, এটা একটা পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনা প্রধানমন্ত্রীর কোন লোকজন না এটা করছেন, সত্যি এটা করছেন। তারপরে দেখুন আরেকটি ঘটনা, আমি কালকেও বলেছি, যে তাদের আন্দোলনের ফসল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ফাঁসায়নি, বিএনপির অন্য নেতৃত্বকে সেখানে নাম দেয়নি। আব্দুল সালাম বিট্টু, লুৎফুজ্জামান বাবু, কায়কোবাদ, এই যে বিএনপির নেতৃবৃন্দের নামগুলো দেয়, কিন্তু ওনাকে ক্ষমতায় আসতে হবে। আপনারা জানেন 2008 সালের নির্বাচন, এটাও কিন্তু একটা আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের নির্বাচন। ওই নির্বাচনে তিনি ক্ষমতায় এসে তিনি আবার সম্পূর্ণ চার্জশিট দেওয়া, নতুন করে তদন্ত, এবং এই যে নতুন করে তদন্ত করলেন, এটা কে? রিটায়ার্ড আপনার অবসরে চলে গেছে আওয়ামী লীগের নমিনেশন পেপার কিনেছেন, নৌকা মার্কার ছবি দিয়ে তিনি তার এলাকায় পোস্টার মেরেছেন। এই অবসরপ্রাপ্ত লোককে নিয়ে এসে পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগ যখন ক্ষমতায়। তাহলে এটাও তো একটা কারণ স্পষ্ট, যে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতৃবৃন্দকে ফাঁসানোর জন্য, বিএনপির সরকারকে ফাঁসানোর জন্য। তাই ক্ষমতায় এসে ওই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা সেই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য তাদের পুলিশ কর্মকর্তা অবসরে গেছে,
তাকে দিয়ে শুরু করলেন তদন্ত, এবং যা হবার তাই হয়। সে তাকে যখন নিয়ে আসা হয়েছে অবসরপ্রাপ্ত লোক, তাকে কি মুখ দেখার জন্য নিয়ে যাওয়া হয়েছে? বিএনপির নেতাদেরকে অভিযুক্ত করার জন্য, মিথ্যা তদন্তে অভিযুক্ত করার জন্য তাহার আকন্দকে নেওয়া হয়েছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক, বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক। এগুলো তো স্পষ্ট কারণ। প্রধানমন্ত্রী বলছেন কালকে যে কারণ আছে, আমি কেন বেঁচে আছি? কারণ তো আছে, কারণ পরিকল্পনা আপনাদের। এই পরিকল্পনার মধ্যে দিয়ে বিএনপির সরকার ভাবমূর্তি নষ্ট করা এবং ছলে বলে কৌশলে ক্ষমতায় এসে বিএনপির নেতৃবৃন্দকে বিপর্যস্ত করা, অভিযুক্ত করা, এটা একটা বড় ধরনের আওয়ামী লীগের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল হচ্ছে 21শে আগস্ট বোমা হামলা এবং তারপরে সকল বিচারিক প্রক্রিয়া। আপনারা তো দেখছেন বিচারিক প্রক্রিয়া, সই নাই, স্বাক্ষর নাই, কোনো কিছু নাই। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে, সেই মিথ্যা মামলা সাজা দিয়ে কারাগারে। ন্যায় বিচার আপনি দূরের তারার মতো দেখতে হয়। ওই যে দূরে যে তারা দেখা যাচ্ছে, ওইটা বোধহয় ন্যায় বিচার। আমরা ছোঁয়া যায় না, ধরা যায় না, কাছে যাওয়া যায় না, সেই ন্যায় বিচার এত দূরে চলে গেছে। ন্যায় বিচার যদি তাই থাকতো, প্রধান বিচারপতি যখন আপনার সব কথা শুনলেন, তারপরে যখন পুরোপুরি বিষয় বিরোধ হলো, একবারে বন্দুকের নল ঠেকিয়ে, পিস্তল ঠেকিয়ে দেশ ছাড়া করে দিলেন। এখন তার বিরুদ্ধে মামলা হচ্ছে। তারপরেও তো কোনো কারণ বুঝতে বাকি আছে? শেখ হাসিনা যা চান তার বাইরে কোনো বিচার হয় না। যে শেখ হাসিনা যা চান তার বাইরে কোনো বিরোধী দলের ঠিক আছে, থ্যাংক ইউ। এই হলো আপনার অবস্থা। কোনো কিছু প্রধানমন্ত্রীর বাইরে হয় না। বিচারিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, মামলা দেওয়া, কোন মামলা দিতে হবে, কিভাবে ফাঁসাতে হবে, কিভাবে তার বিরুদ্ধে সন্ত্রাস, বোমাবাজির মামলা, তারপরে পোড়ানোর মামলা দিতে হবে, সবই একবারে উপর থেকে আসে। সেইভাবেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, পুলিশ কাজ করে, ওইভাবেই বিচার হয়। এর বাইরে অন্য কোনো বিচার হয় না। উনি বলেছেন যে দুর্নীতির 20 বৃক্ষ রোপণ করা হয়েছে, ওটাই একটি ফল। আরে বাবা, ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি কোটি কোটি টাকা পাচার করলো স্বামী, ওটাও বিএনপির দুর্নীতির কি বলে ফলশ্রুতি। আজকে আমরা যদি আওয়ামী লীগকে একটা ঘর ধরি, তাহলে সেই ঘরের যারা বসবাস করেন তাদের ভ্যানিটি ব্যাগ থেকে বেরোয় পাপুল, তাদের সুটকেস থেকে বের হয় কি বলে যে সাহেব, তাদের আলমারি থেকে বের হয় আপনার বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা। সব তো আওয়ামী লীগের ঘরের ভিতর থেকে বের হচ্ছে। ছাত্রলীগের সভাপতি, তার যদি শত শত কোটি টাকা পাচার হয় বাংলাদেশ থেকে, তাহলে আর কি থাকতে পারে? এরপরেও আপনি বলবেন বিএনপির আমলে দুর্নীতির 20 বৃক্ষ, তার ফল ভোগ করছে বাংলাদেশ। আপনি 12 বছর ক্ষমতায় আছেন, এই 12 বছরে 50টার বেশি ক্যাসিনো গঠন করা তৈরি হলো ঢাকা শহরে, আর এর যারা স্বত্বাধিকারী সবই আপনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। তারপরেও বলবেন 20 বৃক্ষ বিএনপি। এই 20 বৃক্ষ তৈরি করেছেন আপনার। ওই বৃক্ষ থেকে একটা ফল বেরোচ্ছে, কোনটা সম্রাট, কোনটা শামীম, কোনটা সাহেব, কোনটা পাপিয়া, এবং কেউ না কেউ বেরোচ্ছে এই 20 বৃক্ষ থেকে। তো সুতরাং এইসব কথা বলে কোনো লাভ নেই। একটা কথা হচ্ছে, হঠাৎ যদি একটা গরিব মানুষ, কোনো গরিব মানুষ যদি অনেক টাকা পেয়ে যায়, সে ভারসাম্য হারিয়ে ফেলে, পাগল। সোহেল একটু বলেছে, তো প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা এত ক্ষমতা পেয়েছে, এতদিন ক্ষমতায়, এখন দিশেহারা হয়ে গেছে, কি করবে তারা? এত ক্ষমতা, এত টাকা চারিদিকে, এই জন্য এখন একটু মানে হাত পাগল হয়ে গেছে, হাত পাগল হয়ে গিয়ে আবল তাবল অমুক তমুক কথা বলে বেড়াচ্ছে। যাই হোক বন্ধুরা আমার, এইটা
এইসব কথা বলে মানুষকে চিড়ে ভেজানো যাবে না, চিড়ে ভেজানো যাবে না। মানুষ যা বোঝার তা বুঝে গেছে। আপনার দুঃশাসন দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে আপনি আপনার কথাগুলো বলছেন। একটা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন? সুষ্ঠু নির্বাচন দিতে ভয় এটাও কিন্তু একটা কারণ। কারণ শেখ হাসিনা যে কারণের কথা বলছেন, সেই কারণটা হচ্ছে একটাই, যে উনি বিএনপির নেতাদেরকে, বিএনপি জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটাই হচ্ছে কারণ। এই কারণে যারা বোমাবাজি করেছে তারা আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। যাক না, নিজেদের দলের কিছু নেতা কর্মী ক্ষত বিক্ষত হয়েছে, মারা গেছে, কিন্তু আসল ব্যক্তি ঠিক থাকে। আপনি দেখুন, সম্পূর্ণ অ্যানালাইসিস করুন, সেটাই পাবেন, সেটা ছাড়া অন্য কিছু নেই। তো যাই হোক, আমি যে কথাগুলি আওয়ামী লীগ এখন বলছে, এটা হচ্ছে ওদের মানে আর তো কিছু করার নাই, বলার না, কি বলবে। তো এইসব বলে একটু জনগণের মধ্যে নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, নিজেদের রাজনৈতিক ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, টিকিয়ে রাখার চেষ্টা করছে। যে ব্লেম দিয়ে আরে কত না কি করলে। আপনি সন্ত্রাসের যে বিষ বৃক্ষটার তো কথা বলেননি, আপনি গুমের যে বিষ বৃক্ষ এখানে রোপণ করেছেন তার তো কথা বলেননি। সেই গুমের বিষ বৃক্ষের মধ্যে থেকে আজকে ইলিয়াস আলী নেই, আজকে সাইফুল ইসলাম হিরু নেই, আজকে কি বলে যে একের পর এক কত নেতা, সুমন, জাকির, কত লোক নেই, হুমায়ুন কবির পারভেজ নেই, চৌধুরী আলম নেই। তো এই গুমের বিষ বৃক্ষের কথা আপনি বলেননি কেন? এত লক্ষে, এত হাজার হাজার, শত শত আপনার বিএনপির নেতা কর্মীকে বিচার বহির্ভূত হত্যার শিকার করলেন। তো সেই কথাটা তো বলা দরকার ছিল, যে না ঠিক আছে, যে এটাও হয়েছে, কি আমি দুর্নীতির বিষ বৃক্ষের কথা বলছি, কিন্তু আমার আমলে তো এই ঘটনাগুলো ঘটছে, তো সেটাও দেখা দরকার। কিন্তু আমি বললাম যে উনি যে কারণের কথা বলেছেন, আমি হয়তো কোনো কারণে বেঁচে আছি। কারণটা এটাই, যারা ঘটনা ঘটিয়েছেন তারা তাদেরই লোক, তারা তাকে সেভ করেছে, এবং এই ঘটনাগুলো, এই গুমের বিষ বৃক্ষ, জিয়া পরিবারকে ধ্বংস করার বিষ বৃক্ষ, এবং এই বিপুল পরিমাণ জনগণের টাকাকে পাচার করা এবং দুর্নীতি করার বিষ বৃক্ষ, এটাকে নিশ্চিত করার জন্যই যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা সরকার, বর্তমান সরকারের পক্ষ হয়েই এই ঘটনাটা ঘটিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি যাদের জন্য আজকের এই দোয়ার অনুষ্ঠান, মিলাদ মাহফিল, আমি সেই সমস্ত নেতৃবৃন্দ, আব্দুল মান্নান, শফিউল বাড়ি বাবু, আহসানুল্লাহ হাসান, তারপরে আব্দুল আওয়াল খান, মাওলানা কাশেমি সহ যারা মারা গেছে, তাদের আব্দুল মালিক, উনি অবশ্য করোনার আগে মারা গেছেন। তো যাই হোক, উনিও আমাদের একজন অন্যতম প্রধান নেতা, আমাদের আহ্বায়ক ছিলেন। আমি তার কথা আমি এখানে বলবো, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করুন, এবং তাদের কর্ম আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, সেই অঙ্গীকার নিয়েই আমার বক্তব্য শেষ।